ভারত যে কোনো সময় অ্যাটাক করতে পারে, সেই পারমিশনটা আছে। এবার গভর্নমেন্টকে ভাবতে হবে এখানে বাংলাদেশের হাই কমিশনার বন্ধ করে দেওয়ার কথা। কলকাতাতেও দুর্গাপুজো, সরস্বতী পুজো এসব বন্ধ হবে, তার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হয়েছে। এই কিছুদিন পরই ওর ফাঁসি হবে আর কি। এটা বলবো যে বাংলাদেশে যে চলছে, যে দীপু দাস হত্যা বা চট্টগ্রামের রাউজানে ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু পরিবারে, তার প্রতিবাদ যখন আমাদের রাজ্যে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা হিন্দু সনাতনী নিজের রাজ্যে নিজের জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাছে মার খাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক, মানে এটুকুই বলতে পারি। মানে এই প্রতিবাদ তো করা উচিত ছিল এখানকার রাজ্য সরকারের এখানে, মানে থ্রু কেন্দ্র তাদের ডেপুটেশন দেওয়া উচিত ছিল। সেখানে বিরোধী পক্ষকে দিতে হচ্ছে, সাধারণ সাধুসন্ত তাদের এসে দিতে হচ্ছে। তো তারপর আবার যদি পুলিশ দিয়ে, তারা কালকে দেখলাম একজন সাধুকে খুব বৃষ্টিভাবে পিটিয়েছে, বেশ কয়েকজন সাধুকে। খুব দুর্ভাগ্যজনক, এবং সরকার প্রমাণ করছে যে এই সরকার হিন্দু বিরোধী, অ্যাবসলিউটলি হিন্দু বিরোধী। এটা বারবার প্রমাণ করছে, কারণ তাতে ওদের মুসলিম ভোট এক জায়গায় হবে, এটুকুই বলতে পারি। মানে খুব খারাপ অবস্থা, মানে এইরকম অবস্থা আফটার ইন্ডিপেন্ডেন্স 46-এর পর এরকম অবস্থা মানে পশ্চিমবঙ্গে আসেনি। মানে এই যে হিন্দুরা নিজের রাজ্যে দাঁড়িয়ে নিজের জায়গায় মার খাচ্ছে, এটা কি এটা প্রমাণ করছে যে প্রতিবাদ এই রাজ্যে করাই যাবে না? প্রতিবাদ তো এমনি করা যায় না। আপনি দেখুন, কেউ প্রতিবাদ করতে পারে না। আজকে দেখুন, এই যে সব নায়ক নায়িকাদের যে যোগ করাচ্ছে, এটা জোর করে ওরা প্রতিবাদ কেউ করতে পারে না। WBCS দিয়ে সই করাচ্ছে, WBCS প্রতিবাদ করতে পারে না। বিভিন্ন দপ্তরে এই শিক্ষক টিক্ষকরা আছে, তারা কেউ প্রতিবাদ করতে পারছে না। 26,000 23,000 চাকরি চলে যাচ্ছে, রাস্তায় কেউ নামছে না কেন? কেউ প্রতিবাদ করছে না, কারণ সবাই যাচ্ছে যে অন্তত নিজের প্রাণটা তো বাঁচুক। দেখুন, মাস্টারমশাইদের চাকরি চলে গেছে, তারা কেউ রাস্তায় নামছে না। তো চারিদিকে মানে একই অবস্থা। আপনি দেখুন, প্রতিবাদ কেউ করছে না কেন? কারণ সবাই জানে যে প্রতিবাদ না করলে না খেয়ে মরবো, প্রতিবাদ করলে তো মানে গলাটাও কাটা যাবে, মুন্ডু না থাকলে খাবো কি, এরকম একটা ব্যাপার চলে আসছে। সেই গুপিগাহিন বাঘাবাহিনীর মতো অবস্থা। আজও আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি গেছিলেন বাংলাদেশ হাই কমিশনে, সেখানে দেখা গেল সাধু সন্তরা ছিল, কোনো রকম পলিটিক্যাল পার্টির মিছিল সেটা ছিল না, কিন্তু ব্যারিকেড থেকে গার্ড রেল সমস্ত ব্যবস্থা নিয়ে পুলিশ ওখানে উপস্থিত ছিল। না, অন্তত ঘটনা হচ্ছে যে যারা গেছে তাদের থেকে তো তারা অন্তত ওই, তারা যে ডেপুটেশন দিচ্ছে, স্মারকলিপিটা দিচ্ছে, মেমোরান্ডাম, সেটা তো নেবে। তো অদ্ভুত জিনিস চলছে, মানে এরা মানে বাংলাদেশকে বাঁচানো। আর একটা কথা বলছি, গভর্নমেন্টকে ভাবতে হবে এখানে বাংলাদেশের হাই কমিশনার বন্ধ করে দেওয়ার কথা। কারণ এখান থেকে ওই বাংলাদেশ হাই কমিশনার থেকে ওপাশ থেকে জঙ্গি আসবে ইটসেট্রা, এই জিনিসগুলো কিন্তু অ্যালাউ করা উচিত না। মানে ইন্ডিয়া গভর্নমেন্টকে আগামী দিনে ভাবতে হবে যে এখানে হাই কমিশনার থাকা উচিত কি, এই ডেপুটি হাই কমিশনার অফিস থাকা কি উচিত কি উচিত না, এবং কতদূর বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখবে, মানে সেটা নিয়ে ভাবতে হবে কিন্তু। এবং আমি বলছি, এটা আমি আগেও বেশ কয়েক জায়গায় বলেছি যে যেভাবে রাশিয়া ভাবছে, যেভাবে ইউক্রেন ভাবছে, আমাদের সেভাবে ভাবতে হবে। রাশিয়া ইউক্রেন যেমন, তাদের যারা রাশিয়ানরা ইউক্রেনে ছিল, তো ইউক্রেনকে ওরা দখল করে নিয়েছে অর্ধেক ইউক্রেন। তারপর ধরুন ইসরায়েলদের উপর যখন অত্যাচার হয়েছে, ইসরায়েলরা কি করেছে? ইসরায়েলরা গিয়ে দখল করে নিয়েছে। ওই মানে যতবার যুদ্ধ হয়েছে, ততবার যুদ্ধের কস্ট হিসাবে তারা অন্যের জমি দখল করে নিয়েছে। চায়নার সঙ্গে আমাদের 62-তে যুদ্ধ লেগেছিল, আকসাই চীন আটকে রেখেছে চায়না। আপনি আমেরিকাকে দেখুন, সবাই তাই করে। চাণক্য পণ্ডিত 2,500 বছর আগে তাই বলে গেছে। সেখানে আমরা কিসের জন্য ওয়েট করছি? আমরা সেই গান্ধী, নেহেরু অ্যান্ড অল দিস মানে ননসেন্স ফরেন পলিসি, তার জন্য অপেক্ষা করব? আপনি দেখুন, জওহরলাল নেহেরু যুদ্ধে জিতে অর্ধেক কাশ্মীর ছেড়ে দিল। ইন্দিরা গান্ধী যুদ্ধে জিতে ভুট্টো যে MOU দিয়েছে, তাদের সাইন করে দিল। তো আমাদের তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। মানে আমরা কদিন আমরা সেই পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা নীতি নিয়ে আমরা চলবো? আমাদের একটু সিরিয়াসলি ভাবতে হবে এই জিনিসগুলো নিয়ে। মানে সময় এসে গেছে বাংলাদেশের 1 কোটি লোককে বাঁচানো, এবং তাদের বাঁচিয়ে মানে এখানে আর নিয়ে আসা না। 4টে ডিস্ট্রিক্ট আমাদের মানে ভারতের অন্তর্ভুক্তি করতে হবে আগামী দিনে। বাংলাদেশে যেখানে দেখা যাচ্ছে যে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে সেখানে তাদের প্রতি এই নৃশংসতা। একটা সময় মমতা ব্যানার্জি কিছুদিন আগে তিনি বলেছিলেন যে এই রাজ্যে যারা সংখ্যাগুরু রয়েছে তাদের দায়িত্ব নাকি সংখ্যালঘুদের। তার মানে তারা যদি দায়িত্ব নেয়, আমাদের রাজ্যেও কি সেম মানে নৃশংসতা দেখা যাবে বাংলাদেশে? দেখুন, আমি আপনাকে বলছি, আমাদের যেখানে মুসলিমরা 35% ক্রস করেছে, সেইখানে কিন্তু তারা অত্যাচার করছে। আপনি আজকে যদি খবর দেখেন, তুলসী গাবার্ড বলছে যে জার্মানিতে তারা ক্রিসমাস পালন করতে দিচ্ছে না। জার্মানিতে কয়েক বছর আগে ওরা সিরিয়া থেকে দয়া করে নিয়ে এসেছিল সিরিয়ানদের,
আজকে সেই সিরিয়ানরা ওদের দেশে ক্রিসমাস পালন করতে দিচ্ছে না। আমেরিকাতে বহু শহরে ক্রিসমাস পালন করতে দিচ্ছে না। আমাদের কিন্তু 35% ক্রস করছে। এরপর কিন্তু দুর্গাপুজো বহু গ্রামে আপনি জানেন যে দুর্গাপুজো সরস্বতী পুজো বন্ধ, এবং কিন্তু কলকাতার লোকেরা সেটাকে গুরুত্ব দিচ্ছে না এখনো। আগামী দিনে কলকাতাতেও দুর্গাপুজো সরস্বতী পুজো এসব বন্ধ হবে। তার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। মানে জিনিসটা কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে। তো আগামী দিনে এসআইআর হোক, সিএ হোক, এনআরসি হোক, গভর্নমেন্টকে ভাবতে হবে এখানে যেভাবে জনবিন্যাস পাল্টাচ্ছে। এবং তার জন্য আমি বললাম তো, রাশিয়া এবং ইসরায়েল যে রাস্তা নিয়েছে আমাদের সেই রাস্তা নিতে হবে। চাণক্য পণ্ডিত বলে গেছে 2500 বছর আগে, উই কান্ট ফলো গান্ধী আর নেহেরু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এই দীপু দাসের ঘটনার পর এখনো পর্যন্ত দেখলাম শাসক দল তারা মানে পুরোপুরি চুপ, কোথাও গিয়ে এখানেও তারা ভোট ব্যাংকের রাজনীতি করছে। 100%। সেই জন্যই আপনি দেখুন না, শাসক দল চুপ, এখানকার বুদ্ধিজীবীরা চুপ। আপনি এই বুদ্ধিজীবীরা দেখুন, হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের সময় চুপ ছিল, অথচ আনিসের সময় কিরকম ভাবে চেঁচামেচি, তাদের গাজায় কিছু হলে তারা চেঁচামেচি করে, তারা অন্য কোথাও মানে কোনো মুসলিম কান্ট্রিতে কিছু হলে তারা চেঁচামেচি করে, অথচ এখানে দীপু দাস বা এখানে এদের যখন ঘটনাগুলো ঘটে তখন তারা চুপ ছিল। তো এটা কি প্রমাণ করে যে এদের একমাত্র টার্গেট হলো যে করে হোক মানে মুসলিম ভোট পাওয়া। মানে ভোট তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সবার এই একই লক্ষ্য যে যে করে হোক। তার মধ্যে এখন হুমায়ুন জুড়েছে, মমতা ব্যানার্জির আর এক এজেন্ট, তো এখন সব একসঙ্গে জুড়েছে আর কি। এবং এরা দেখুন, দীপু দাস নিয়ে কোনো প্রতিবাদ নেই, হরগোবিন্দ দাস, চন্দন দাস নিয়ে কোনো প্রতিবাদ নেই। তো মুসলিম ভোট একমাত্র। যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের গান বন্ধ করে দেওয়া হচ্ছে, যে বিভিন্ন রকম সংস্কৃতি রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই প্রতিচ্ছবি আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে। কিছুদিন আগে ভগবানপুর বিধানসভা আমরা দেখেছি যে লগ্নজিৎ চট্টোপাধ্যায় ওনাকে জাগমা গানটি গাইতে বাধা দিয়েছেন মেহবুব মল্লিক নামে একজন। পল্লব কীর্তনিয়া ওনারও প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়েছে। উনি নিজে জানিয়েছেন যে আমি শাসক দলের ঘনিষ্ঠ নই, সেই কারণে আমার প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়েছে। নদিয়ায় মধুবন্তী ম্যাডামের মানে প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের প্রতিচ্ছবি কোথাও গিয়ে বাংলাতে এখন ধরা পড়ছে। দেখুন, ইসলামে গান হলো হারাম। তো যে জন্য বাংলাদেশে গান, আগামী দিনে যদি শরিয়া ল চালু হয়, আগামী দিনের বাংলাদেশে গান টান সব বন্ধ হয়ে যাবে। এইবার এইখানে যেটা চলছে আপনার এই পশ্চিমবঙ্গে বহুদিন ধরে এই মাথায় তোলা শুরু হয়েছে। বহু সিনেমা দেখবেন লাস্ট 15 বছর বেরিয়েছে, যেগুলো নাকি আপনার ওই ইয়েকে প্রমোট করা, আপনার ওই লাভ জিহাদকে প্রমোট করা, বা মুসলিমদের হিন্দু মেয়ে বলছে আমি কোরআন কিনবো, হামি টু, এইরকম সব জিনিস ফিনিস দেখাচ্ছে। এই শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, তারপর ওই আরো কে কে সব আছে, সৃজিত এরা সব এইসব সিনেমা টিনেমা করছে। তারপর জীবনমুখী গানটা মানে কি? জীবনমুখী গান মানে হলো আগের যেমন একটা উপমা থাকতো গানে, যেমন ধরুন ওই শ্যামল মিত্রের সেই গান, যেমনটি রাধা কাঁদে, ওই যেমনটি রাধা কাঁদে তো থাকবে না, নো রাধা নো কৃষ্ণ, মানে কোনো উদাহরণ থাকবে না। এই হলো জীবনমুখী গান। তো জীবনমুখী গান হলো এই সেকুলারিজমের সূত্রপাত। কোনো মাথা মুন্ডু নেই, কিছু নেই, একটা ক্যাসেট বের করলো। আপনি দেখুন সুমন চট্টোপাধ্যায়ের এই রাস্তায় যে যারা যারা যাচ্ছে তাদের জিজ্ঞেস করুন, সুমন চট্টোপাধ্যায় বা নচিকেতার 5টা করে গান গাইতে, 100টার মধ্যে 2টো লোক গাইতে পারবে না। মানুষ মনেই রাখেনি এসব গান, ওই কিছুদিন হলো গিয়েছে, কিন্তু ওটা হলো সূত্রপাত। অঞ্জন দত্ত না অঞ্জন চৌধুরী ওই একটা গান করেছিল, সেই আপনার কি পাড়ায় ঢুকলে ট্যাঙ্গোড়া করে দেবো, ওটা তো লাভ জিহাদের গান। তো আমরা বহুদিন লাইভই এসেছি। এখন এরা দেখি একটু আগে বললাম 35%, এই 35% ক্রস করে গেছে। এখন এরা দেখছি আমাদের শক্তি এসছে। ঠিক যেমন জার্মানিতে ওরা ক্রিসমাস পালন করতে দিচ্ছে না, আমেরিকায় ক্রিসমাস পালন করতে দিচ্ছে না, এখানে গান বন্ধ করে দিচ্ছে। আগামী দিনে এবার 26-এ যদি তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসে, এই লগ্নাজিতা, এই তো একটা অনুষ্ঠান, এরপর লগ্নাজিতা এদের গানই বন্ধ হয়ে যাবে। এখানে আর গান করতে পারবে না, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে দেবে এরা। কারণ এদের ওই গান গাওয়াটা হারাম এদের ধর্মে। আপনি দেখুন, আজকে তুলসী গ্যাবার্ট বলেছে যে জার্মান, আমেরিকা, বহু ইউরোপিয়ান দেশে তারা ক্রিসমাস পালন করতে দিচ্ছে না। তো সেখানে পশ্চিমবঙ্গ কোন ছাড়? এখানে তো অলরেডি টালিগঞ্জের উপর দাঁড়িয়ে আছে, চারিদিকে সব সেকুলার ভর্তি, সব বাঙাল সেকুলার যত টাউট সব ভর্তি এখানে বসে আছে। আমি নিজে বাঙাল, আমি জানি অধিকাংশ বাঙাল, যারা বাঙালিরা গরিব তারা সেকুলার না। যে বাঙালিদের দালালি করে পয়সা হয়ে গেছে কিছু, তারা সব ইয়ে আর কি সেকুলার। তো তাহলে সাফার করতে হবে, তার তার তো একটা দাম আছে, সেই দামটা দিতে হবে আপনাদের। সেকুলারিজমের কথা বললেন, তখন মনে হলো যে যখন গাজা প্যালেস্টাইন হচ্ছে বা যখন পাকিস্তানে জল বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা আমাদের রাজ্যে নিজেদেরকে সেকুলার বলে দাবি করে তারা তখন প্রতিবাদ করেছে, মোমবাতি মিছিল করেছে। দীপু দাসের ঘটনা থেকে শুরু করে অভয়া, তখন তারা সম্পূর্ণ চুপ। না, আমি বলছি তো, এরা দীপু দাসের সময় আপনি কোনো প্রতিবাদ পাবেন না। চিফ মিনিস্টার একটা প্রতিবাদ করেননি। কিন্তু হামাস নিয়ে তাদের কত চিন্তা, হামাসের কতগুলো খুনি যারা 1300 লোককে মারলো ইসরায়েলের, তাদের জন্য চিন্তা।
সেখানে আপনার এর জন্য কোনো চিন্তা নেই। কি বলবেন আপনি? তো উদ্দেশ্য হলো 35% মুসলিম ভোট, নাথিং এলস। শুধুমাত্র মানে ভোট ব্যাংকের রাজনীতি করে কি এবার শাসক দল মানে শুধুমাত্র এই মানে দুধেল গাই যাদেরকে বলা হচ্ছে তাদেরকে হাতে রেখে কি শাসক দল এবার আবার ক্ষমতায় ফিরতে পারবে? দেখুন, এইবার কিন্তু হিন্দু ভোট এক হচ্ছে, হিন্দুরা এক হচ্ছে। হিন্দুরা বুঝে গেছে যে হিন্দুদের কিন্তু হিন্দু বাঙালির শেষ যে মানে ভূমি, সেটা হলো আপনার এই পশ্চিমবঙ্গ। এখান থেকে যদি চলে যায় তাহলে 2000 বছর যেরকম ইহুদিরা জেরুজালেম ছেড়ে চলে যেতে হয়েছে, আমাদের চলে যেতে হবে, আর ফিরতে পারবো না আমরা। আমরা পূর্ববঙ্গে ফিরতে পারিনি, এবার পশ্চিমবঙ্গটা হাতছাড়া হয়ে গেলে সব মোটামুটি 7-8 কোটি লোক এখান থেকে হওয়া হয়ে যাবো আমরা। তো বাঙালি ভাবছে এবং আমাদের ধারণা এবার একটা বড় রকম রাজনৈতিক একটা পরিবর্তন আসবে এবার ভোটে। মানে বাংলাদেশ যেভাবে ভারতের হাই কমিশনে ওখানে মানে আঘাত এনেছে বা যেভাবে বাংলাদেশ বারবার ভারতকে দায়ী করছে তাদের ওখানে সমস্যার জন্য, এর মানে এটা কি ভারতের সাথে বাংলাদেশের কোনোভাবে যুদ্ধের সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, ভারতের তো যুদ্ধের ব্যাপারে ডিসিশন নিতে হবে। আমি শুনলাম সেদিন একটা পডকাস্টে যে ম্যাডাম দ্রৌপদী মুর্মু নাকি পারমিশন দিয়ে দিয়েছেন ভারত যে কোনো সময় অ্যাটাক করতে পারে। সেই পারমিশনটা আছে, এবার গভর্নমেন্ট হ্যাজ টু ডিসাইড। এবং আমার মনে হয় যে সেই সময় এসছে, যেরকম পুতিন যেরকম অ্যাটাক করেছে বা নেতানিয়াহু যেমন অ্যাটাক করেছে, সারা বিশ্বের যত হিন্দু আছে তারা কিন্তু আমাদের ভাই। পৃথিবীর যেখানে যত ভারতীয় হিন্দু আছে তারা সবাই আমাদের ভাই। শুধু হিন্দু না, ভারতীয় যারা মুসলমানও আছে তারাই বা কোথায় যাবে, তারা তো বেসিক্যালি ভারতীয়। এবার তারা বিপদে পড়লে ভারতকে তার পাশে দাঁড়াতে হবে। যেমন এক মুসলিম মেয়ে, তাকে পাকিস্তানে কিডন্যাপ করে নিয়ে গেছিল, তাকে বাঁচিয়েছিল কে? সুষমা স্বরাজ্জি, যার উপর একটা সিনেমা হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন বোধহয়। সুষমা স্বরাজ্জি বাঁচিয়েছিল সেই মেয়েটাকে। তো যে কোনো ভারতীয়, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তাদের তো ভারতবর্ষকে তাকে বাঁচাতে হবে। তো আজকে যখন ওই 1 কোটি হিন্দু ওখানে পড়ে আছে, আমাদের বাঁচাতে হবে। তবে এইবার ফ্রিতে না, এবার কিন্তু আমাদের ওই কৌটিল্য নীতি মানতে হবে। এইবার আমাদের ওই ইসরায়েলের নীতি মানতে হবে, রাশিয়ার নীতি মানতে হবে। উই নিড ল্যান্ড এগেনস্ট দ্যাট রিহ্যাবিলিটেশন। আমাদের রাজ্যে যখন নারী সুরক্ষার কথা উঠছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মেয়েরা রাত 8টার পর ঘর থেকে বেরোবে না, বা কোথাও শ্লীলতাহানি হয়ে গেলে বলছেন লাভ অ্যাফেয়ার ছিল বা প্রেগনেন্ট ছিল সে আগে থেকে। কিন্তু তারই দলের একজন মন্ত্রী, মৎস্যমন্ত্রী বিপ্লব মুখোপাধ্যায়, তিনি আজ হঠাৎ করে নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন পেপার খুলতে এখন ভয় লাগে। না, এটা ঘটনা, কালকেও একজন বলেছিল, মানে ওদের নাকি সেই একই লোক, জানি না, মানে এরা তো সত্যিই তাই। এটা দেখুন, এরাও তো দেখুন, তৃণমূলের যারা নিচে আছে পিসি ভাইপোকে সবাই ভয় পায়। কিন্তু যারা ধরুন নেতা মন্ত্রী আছে, তাদের তো একটা বিবেক আছে, তাদের বাড়িতে মেয়ে আছে, তাদের বাড়িতে বউ আছে, মা আছে, তারা তো বোঝে যে কি চলছে জিনিসটা। কারণ পিসি ভাইপোর ভয় এরা কথা বলতে পারে না, কিন্তু যখন আবার বেরিয়ে চলে আসে, আমরা যখন টিভিতে প্রোগ্রাম করতে যাই, উনি সামনে দলের হয়ে লড়ে, তারপর বেরিয়ে এসে বলে দাদা কিছু মনে করবেন না, আর কি বলবো, এই তো পিসি ভাইপোর অত্যাচার, পাগল। যেমন পাগল ভাইপো আর শিয়ানা, এই পাগল পিসি আর শিয়ানা ভাইপো, এদের পাল্লা পড়ে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেল আর কি। পিছনে এসে তারাই বলে আর কি। সুতরাং একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যে কিছুদিন আগে বিএলএদের নিয়ে একটা বৈঠক করলো মমতা ব্যানার্জি। সেখানে বলা হচ্ছে যে রাজ্যে যখন হিয়ারিং এর মাইক্রো অবজারভার আসছে তারা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অফিসার। মমতা ব্যানার্জি বলছেন ওরা বিজেপির এজেন্ট, বিজেপি চক্রান্তকারী একটা দল, তারাই এই এজেন্টদেরকে এখানে পাঠাচ্ছে যাতে গন্ডগোল হতে পারে। দেখুন, শুধু তাই না, তার সঙ্গে বলেছেন যে ওদের অ্যাড্রেস গুলো বের করুন, মানে ওদের বাড়িতে লোক পাঠাবে চেক করার জন্য। মানে এটা তো, মানে আমি জানি না এরপরও সেন্ট্রাল গভর্নমেন্ট বা হোম মিনিস্ট্রি কেন বসে আছে। এরপর তো 356 জারি করা উচিত, যেখানে বলছে যে যারা নাকি আসবে তাদের বাড়ির ঠিকানা জোগাড় করতে চাইছে, তার মানে এদেরও চেক করা। এই যে একটু আগে বললাম যে এই পার্নমিত্র এদের চেক করে নিয়ে চলে গেছে। তারপর আমি বললাম যে বিএলও দের চেক করছে, ডাব্লিউবিসিএস দের চেক করছে, ডাব্লিউবিসিএস জোর করে লিখিয়ে নিয়েছে একটা চিঠি এই কালকে ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনকে দিয়ে। তারপর আবার এই এই লোকগুলোর বাড়ির অ্যাড্রেস নিচ্ছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, বাড়িতে গিয়ে হয়তো বাচ্চাকে কিডন্যাপ করে নিল বা সামথিং। এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিন্তা করতে হবে এই জিনিসগুলো। যদি দেশ চালাতে হয়, দেশে সব সব চিফ মিনিস্টার যদি এরকম বিহেভ করে, তাহলে তো ভারত একসঙ্গে থাকবে না, ভারত ভাগ হয়ে যাবে। এটা ভাবতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে, এভাবে কি করে ছেড়ে দেয় তারা। মানে এই যারা ইআরও রয়েছে বা এইআরও রয়েছে বা বিএলও বলুন, প্রত্যেকেই তো মানে এই রাজ্যের সরকারি কর্মচারী, তারা তো তাহলে এই রাজ্যের সরকারের এজেন্ট। না না, সেন্ট্রাল গভর্নমেন্ট 4000 এজেন্ট পাঠাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট 4000 পর্যবেক্ষক পাঠাচ্ছে, কারণ জানে এখানকার বিএলওরা 2 নম্বরই করবে। আপনি জানেন ডাব্লিউবিসিএস কি করে এখানে চাকরি পায়? ডাব্লিউবিসিএস কে সাদা খাতার পরীক্ষা দিয়ে ওই প্রশান্ত বর্মন খুনেটা চাকরি পেয়েছে। এই কিছুদিন পরেই ওর ফাঁসি হবে আর কি। মানে আমরা এই ক্ষমতায় এলে প্রশান্ত বর্মনকে ওই খুনের দায়ে আমরা ওকে ফাঁসি কাটে ঝোলাবো আর কি। ও আর কটা দিন যা মস্তি করছে করে নিকো। তো ঘটনা হচ্ছে এইভাবেই তো সব চাকরি বাকরি পেয়েছে ডাব্লিউবিসিএস, এবার সেই ক্রিমিনালগুলোকে দিয়ে কাজ করাচ্ছিল। এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে আমরা অবজারভার পাঠাবো, সেন্ট্রাল গভর্নমেন্টের বা পিএসইউ এর অফিসারদের পাঠাবো। সেটা শুনে এরা ভয় পেয়ে গেছে। এখন বলছে সবার অ্যাড্রেস বের করতে, যাতে নাকি ওদের দিয়ে চেক করানো যায়। সেন্ট্রাল গভর্নমেন্টকে ভাবতে হবে যে সব চিফ মিনিস্টার যদি এভাবে বিহেভ করে, একটা চিফ মিনিস্টার করছে বলে আমি গুরুত্ব দিচ্ছি না, কালকে তো অন্যান্য চিফ মিনিস্টার এটাকে ফলো করা শুরু করবে। তখন কি ভারত একসঙ্গে থাকতে পারবে? ভারত কি এক থাকবে? সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু ভাবতে হবে এই ব্যাপারটা নিয়ে, খুব সিরিয়াসলি ভাবতে হবে।
মানে এই যে ইআরও যারা রয়েছে তারা স্পেসিক্যালি নবান্নর কর্মচারী। ইয়ারও না, 4,000 আরো পাঠানো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, পিএসইউ এর পর্যবেক্ষক যারা স্টেট গভর্নমেন্টের কর্মচারী, ইয়ারও তো থাকবে। এদের উপর কিন্তু পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। সেই পর্যবেক্ষক যখন পাঠানো হচ্ছে, উনি বলছেন যে তাদের বাড়ির ঠিকানা চাই। তার মানে কি ফর্ম 8 বা এই হিয়ারিং চলছে, এর মধ্যে কোনো গরমিলের সম্ভাবনা রয়েছে? 100% আছে। রাজ্য সরকার কাজ করবে মমতা ব্যানার্জির আন্ডারে, তারা কাজ বলতে বলছে যে বাইরে আমরা অফিস বানিয়ে রেখে দেবো, মে আই হেল্প ইউ বলে। মানে কারো কোনো ডকুমেন্ট নেই, ওই বার্থ সার্টিফিকেট বের করে দিল, কারোর ডকুমেন্ট নেই, ডেথ সার্টিফিকেট বের করে দিল সঙ্গে সঙ্গে টাইপ করে আর কি। তো এটা চলবে না, বের করলে জেল হবে আর কি। তো সেই জন্য ওদের বাঁচানোর জন্য এইসব সেট করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের। তাহলে কি এই এসআইআর কে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে এসআইআর হয়ে হিয়ারিং হয়ে যদি আসল ভোটার লিস্টটা বেরিয়ে আসে তাহলে অনেক সংখ্যক ভোট কমে যাবে বা ওনারা ক্ষমতায় নাও আসতে পারে? 100% ভয় পাচ্ছে। ক্ষমতায় এমনি আসবে না, ক্ষমতায় তো এমনি আসবে না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার যদি হয় না হয় কিছু, এবার ক্ষমতায় আসবে না, ভয় তো পাচ্ছি। প্রত্যেকটা স্টেপে আপনি জানেন তো, পঞ্চায়েত ভোটের সময় মানে 25 রকম ভাবে এরা রিগিং করেছিল। মানে ভোটের এই নমিনেশন তোলা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে এরা রিগিং করেছে। তো এখানেও সেরকম শুরু করছে আর কি। তো একটা অসৎ সরকার যেভাবে অসৎভাবে কাজ করে, মানে এখানে গণতন্ত্র নেই, মানুষের রুটি রুজি পর্যন্ত এরা ছিনিয়ে নিতে বাধা পায় না, দরকার হলে খুন করে ফেলতে পারে মানুষকে। এর আগে একদম ভোটার অফিসার রায়গঞ্জে খুন হয়েছিল। উনি এই বিএলএ বৈঠক থেকে বলছেন যে কোনো একটা কাজের বিষয় বলছে, দলের যারা নেতা মন্ত্রী আছে তাদের দিয়ে হবে না, দলের কর্মীদের কাজে লাগাতে হবে। কিসের ইঙ্গিত এটা? বুঝলাম না কি হয়েছে। উনি বলেছেন যে দলের নেতা মন্ত্রী এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, এবার দলের কর্মীদেরকে কাজে লাগাতে হবে। তার মানে দেখুন, তার মানে বিশ্বাস করছে না। এই যে আপনি বললেন একটু আগে, কোন এমএলএ না মন্ত্রীকে বলেছেন যে মেয়েরা বেরোতে পারে না। আমি বলছি তো, ওদের নেতা মন্ত্রী যারা আছে তারা বেরিয়ে এসে অন্য কথা বলে, তারা টিভিতে দলের হয়ে চেঁচামেচি করে, বেরিয়ে এসে তারা বলে যে এসব পাগল ডিক্টেটর, এসব বলে তারা বেরিয়ে এসে। বিশ্বাস করছে না, কারণ উনি, আমি সত্যি কথা বলছি, ওনাদের এই গ্রুপ ওই গ্রুপ বহুবার পিসি ভাইপো এসব ফ্লিপ করেছে, এবং লোকজন বুঝতে না পেরে কেউ একবার পিসি দলের কাছে, কেউ ভাইপোর দলের কাছে। যেমন এই ব্রাত্য বসু যখন দেখলো ভাইপো খুব স্ট্রং, ভাইপোর দিকে গেল, আবার পিসির দিকে গেছে, আবার ভাইপো, তারপর থেকে পিসি ভাইপো একসঙ্গে। বুঝতে পারছে না এরা। এবার না বুঝতে পেরে এরা যেটা করে, এই মন্ত্রীতন্ত্রীরা, এরা নিজেরা একটা অন্য দলের সঙ্গে লিঙ্ক রাখে, অন্য দলে বলে দাদা আমাকে বাঁচান, কিন্তু আমাকে ছেড়ে দেবেন দাদা, আমি কিছু পারছি না, আপনারা যে ক্ষমতায় আছেন আমাদের কিছু করবেন না প্লিজ, আমরা তো পিসি ভাইপোর নির্দেশে গুন্ডামি করছি, বদমাইশি করছি, চুরিচামারি করছি। তো যার ফলে উনিও তো খবর টবর পান, উনি এখন সেই জন্য নেতাদের বিশ্বাস করেন না, বলছে নিচের লেভেলের লোকজনকে দিয়ে উনি কাজ টাজ করাবেন আর কি। একদম শেষ প্রশ্ন, মমতা ব্যানার্জি বিএলএ বৈঠক থেকে বলছেন যে এত অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী আমি এর আগে দেখিনি, যিনি প্রধানমন্ত্রী থেকে দেশ পুরোটাকে নিজের কন্ট্রোলে রেখেছেন। তো অপদার্থ হলে কন্ট্রোলে রাখবে কি করে? অপদার্থ হলে তো কন্ট্রোলের বাইরে চলে যাবে। উনি বাংলাই বোঝেন না, উনি তো এতদিন জানতাম ইংরেজি আর হিন্দি বোঝেন না, এখন বুঝতে পারছি উনি বাংলাও বোঝেন না। যদি অপদার্থ হতো তাহলে কন্ট্রোল করবে কি করে? যে কন্ট্রোল করে, কন্ট্রোল করছে যে লোক সবাইকে, সে তো অপদার্থ হতে পারে না। তখন উনি মানেই বোঝেন না। উনি উনি বাংলা ভাষা, বাংলা শব্দ, আগে জানতাম ইংরেজি হিন্দি, ওই এপাং ওপাং ঝপাং এইসব শব্দের উনি যে মানে বোঝেন আমরা বুঝি না, আমাদের শব্দের মানে উনি বোঝেন না। আর একটা ছোট্ট প্রশ্ন, এই যারা মাইক্রো অবজারভাররা আসছে আমাদের এখানে নির্বাচনের জন্য, উনি বলছেন ভোট হবে আমাদের রাজ্যে আর লোক আসবে বাইরের রাজ্য থেকে, তারা তো আমাদের দেশ মানে রাজ্যের ভাষাটাই জানে না। ওইটাই তো বলছি, ওই ওই জন্যই ওদের সব অ্যাড্রেস ফ্যাড্রেস নিচ্ছে, কিন্তু এরা সব বাঙালি। সব বাঙালি ধরুন ব্যাংকে কাজ করে বা পিএসইউতে কাজ করে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, তাদের নিয়ে আসবে, আর তাদের উনি কিচ্ছু করতে পারবেন না। এরা ভয় পায়নি, এরা ট্রেড দিয়েছে, এরা বলেছে তা নাথিং, আমাদের কিচ্ছু করতে পারবে না। এরা ভয় পাচ্ছে না কেউ, ভয়টাই দেখাবে, লোকের বাড়িতে গিয়ে বলবে হয়তো যে বা তোমার বাচ্চাকে কিডন্যাপ করে দেবো বা খুন করে দেবো, কিন্তু এরা কেউ ভয় এখনো পর্যন্ত পায়নি মানে ওনার কথায়। ফলে ওনাকে অন্য কিছু ভাবতে হবে আর কি। থ্যাংক ইউ।